যে কোনো উন্নয়ন প্রকল্পে দরিদ্র মানুষের জমি অধিগ্রহণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনিক সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় চাষযোগ্য জমি প্রকল্পের জন্য অধিগ্রহণ না করার নির্দেশ দেন তিনি। সভায় 18,191 কোটি টাকার 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ সময় 919 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এছাড়া 16,104 কোটি টাকা ব্যয়ে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মিটার গেজ লাইন ডুয়েল গেজে রূপান্তরের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পে চীন সরকার অর্থায়ন করবে 10,654 কোটি টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, সরকার পর্যায়ক্রমে সব মিটার গেজ রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর করবে। মন্ত্রী জানান, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে 47.24%। কোনো প্রকল্পতে আপনারা অহেতুক জমি নেবেন না, ধানি জমি নেবেন না, গরিব মানুষ জমি নেবেন না। যদি নেহাত নিতেই হয়ে বাধ্য হয়ে জাতীয় স্বার্থে, তাহলে তাকে 3 গুণ দাম দিবেন এবং আগে দাম দিবেন, আগে তার পুনর্বাসনের ব্যবস্থা করবেন, তারপরে এইটা এখানে আপনারা উন্নয়নের কাজ করবেন। ভেরি ক্লিয়ার অর্ডার। এডিপি বাস্তবায়নের হার 47.24, যা এই সময়ে গত অর্থ বছরে ছিল 45.65। বিভিন্ন চরমপন্থী দলের যেসব সদস্য এখনো আত্মসমর্পণ করেননি, তাদের হুঁশিয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। মঙ্গলবার বিকেলে পাবনায় নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিন দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের 14 জেলার 565 জন চরমপন্থী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এ সময় 68টি আগ্নেয়াস্ত্র সহ 565টি অস্ত্র জমা দেন তারা। স্বাভাবিক জীবনে ফিরে আসার তাগিদে আত্মসমর্পণ করতে মঙ্গলবার বিকালে পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে জড়ো হন দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্যরা। এরাই একসময় সমাজ বিরোধী কাজে তৎপর ছিল। একটি গোয়েন্দা সংস্থা তাদের আত্মসমর্পণের প্রক্রিয়া সমন্বয় করে। পাবনা জেলা পুলিশের আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানে আত্মসমর্পণ করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার দলনেতা আর্টবাবু বলেন, যারা এখনো বিপ্লবের অপেক্ষায় বাইরে আছেন তারাও যেন আত্মসমর্পণ করেন। আজকের পর থেকে কেউ অবৈধ কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবেন না, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করবেন না, অস্ত্রবাজি করবেন না। যদি কেউ করে থাকেন তাহলে রাষ্ট্র আপনাদেরকে ছাড়বে না, পুলিশ আপনাদেরকে ছাড়বে না। আরেক চরমপন্থীর স্ত্রী বলেন, টাকা পয়সার অভাব, খুব কষ্ট করেছি আমরা, তাই বলতেছি আপনারা আমাদের সাথে সাথে সবসময় থাকবেন আর আমাদের যেন কোনো সমস্যা না হয়। 4টি চরমপন্থী দলের 22 জন দলনেতাকে আর্থিক প্রণোদনা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক আশা করেন চরমপন্থীরা আইনি প্রক্রিয়ায় দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবেন। যারা এই চরমপন্থী জীবনে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন, তারা সেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের বিষয়গুলো বিবেচনা করার। অন্ধকারের পথ ছেড়ে আলোয় ফেরা চরমপন্থীদের পুনর্বাসনে সহযোগিতা দেবে সরকার, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা নাকি এখন পর্যন্ত যে অল্প কয়েকজন আছেন আপনারা আত্মসমর্পণ করেন নাই, আপনাদের জন্য আমি একটি কথাই বলে যাব, আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন আর আমাদের এই নিরাপত্তা বাহিনী বসে থাকবেন, আমাদের গোয়েন্দা বাহিনী বসে থাকবেন, এটা চিন্তাই করবেন। বন্দুকের নলেই সকল ক্ষমতার উৎস, শ্রেণীশত্রু খতম করো সহ নানা চটকদার মতবাদের কথা বলে 60-এর দশকের শেষ দিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুরু হয়েছিল চরমপন্থীদের সশস্ত্র তৎপরতা। বিভিন্ন নামে দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলে সক্রিয় আছে চরমপন্থী সংগঠনগুলো। হত্যার রাজনীতিতে তাদের হাতে খুন হয়েছেন সাধারণ জনগণ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। বিভিন্ন সময়ে চরমপন্থীরা আত্মসমর্পণ করলেও কিছুদিন পর আবারও পুরানো জীবনে ফিরে যাওয়ার ঘটনা আছে। এই কারণে এবারের আত্মসমর্পণ কতটা কার্যকর হবে তা নিয়েও রয়েছে সংশয়। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, পাবনা। লাইফ সাপোর্টে থাকা ফেনীর মাদ্রাসা ছাত্রী অগ্নিদগ্ধ নুসরাতকে সিঙ্গাপুরে নেয়ার মতো অবস্থা নেই। সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ভিডিও কনফারেন্স শেষে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক
ডাক্তার সামন্তলাল সেন। তবে শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য তার অস্ত্রোপচার করা হয়েছে। এদিকে নুসরাত হত্যা চেষ্টার মামলায় 4 আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সন্ধ্যার পর এই ঘটনায় জড়িত সন্দেহে আরও 2 জনকে আটক করে পুলিশ। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর সোমবার বিকেল থেকেই নুসরাতের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের হাসপাতালের সাথে যোগাযোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলেন বাংলাদেশের 7 চিকিৎসক দল। সার্বিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা সিদ্ধান্ত দেয় এই শারীরিক অবস্থায় 5 ঘণ্টা ভ্রমণ করে সিঙ্গাপুরে নুসরাতকে নেওয়া সম্ভব নয়। তবে এখন থেকে 2 দেশের চিকিৎসকদের সমন্বয়ে নুসরাতের চিকিৎসা চলবে বলে জানানো হয়। আমাদের এই সমস্ত কাগজপত্র এবং রিপোর্ট দেখে যেটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। তারা আমাদের চিকিৎসার সাথে একমত। আমরা কন্টিনিউয়াস তাদের সাথে এই চিকিৎসা পদ্ধতিতে থাকব। চিকিৎসকরা আরও জানান, নুসরাতের শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো, তবে এখনও শঙ্কামুক্ত নয়। তার শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য ঘণ্টাব্যাপী একটি অপারেশন হয়। শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, যদিও আমরা পেশেন্ট লাইফ সাপোর্টে আছে, আমরা ভেন্টিলেটর দিয়ে দিচ্ছি, তারপরে ইফোর্টটা তাকে বেশি দিতে হচ্ছে। তো এই ইফোর্টটা যাতে বেশি না দিতে হয় সেজন্য যতটুকু শক্ত চামড়া 2 পাশে আছে আমরা ওটাকে কেটে রিলিজ করে দিই, যাতে লাংটা ঠিকমতো এক্সপান্ড করতে পারে। নুসরাতের পরিবার তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে। আমরা তো রুইকে আমার মেয়েকে নিয়ে ব্যস্ত, কিভাবে চিকিৎসা আপনাদের সবাই দোয়া চাইতেছি। এর আগে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। পরে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে প্রধান আসামি করে 8 জনের নাম সহ অজ্ঞাত 4 মুখোশধারীকে উল্লেখ করে বেশ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয় এজাহারে। এই ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা। ফেনীতে মাদ্রাসা ছাত্রীর উপর যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার প্রতিবাদ এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ফেনী সহ সারা দেশে মানববন্ধন করেছে বিভিন্ন নারী সংগঠন। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সকালে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি সহ সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। বক্তারা নুসরাতকে হত্যা চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এদিকে হামলাকারীদের শাস্তির দাবিতে সকালে মানববন্ধন করেছে ফেনী কর্মজীবী নারী। এ সময় বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তের দেয়া আগুনে এক পরিবারের 3 শিশু সহ 4 জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ভোরে উপজেলার লোচনপুরে এই ঘটনা ঘটে। আগুনে দগ্ধরা হলো শিশু প্রীতি, সুইটি, মুক্তা ও তাদের ফুফু খাতুননেসা। আহতদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। এলাকাবাসী জানায়, সম্প্রতি দুলাল মিয়া নামে একজন খুন হওয়ার পর থেকে পরিবার নিয়ে আত্মগোপনে যায় অভিযুক্ত বিপ্লব মিয়া। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে গতকাল পরিবার সহ বাড়িতে ফেরেন বিপ্লব। এরপর রাতে নিজ বাড়িতে আগুনে দগ্ধ হয় বিপ্লবের 3 বোন ও তার ফুফু। সবচেয়ে ছোট জন যে 11 বছর বয়স, তার নাম হচ্ছে প্রীতি। তার শরীরে 15% পুড়েছে, কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে তার পুরো ফেসটা পুড়ে গেছে, এমন সিভিয়ার ইনহেলেশন ইনজুরি। তো তাকে আমরা খুবই আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করেছি, তাকে ভর্তিও করেছি। আর বাকি যে 3 জন আছে তাদের মানে শরীরের পোড়ার মানে পরিমাণটা কম, 10% বা 12% মতো, কিন্তু তাদের সবারই সেই হাতে এবং মুখে। বনানীর এফআর টাওয়ারে উদ্ধার কাজ চালানোর সময় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যায় ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা। মঙ্গলবার ত্যাগী এই কর্মীর জানাজায় অশ্রুসিক্ত হয়েছেন তার পরিবার, স্বজন ও সহকর্মীরা। কিশোরগঞ্জের ইটনায় পারিবারিক কবরস্থানে রানার দাফন সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রানার পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। সোহেল রানার মরদেহ যখন গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে আনা হয়, তখন আকাশও কেঁদে উঠেছিল। শোকের কান্না অঝোর ধারায় বিদায় জানাচ্ছিল তাকে। সে অঝোর ধারায় সহোদর উজ্জ্বলের আর্তনাদ পুরো পরিবেশকে আরো ভারী করে তোলে। ভাইয়ের হয়ে সবার কাছে চাইলেন দোয়া আর ভালোবাসা। আমার পরিবারটাকে যেন তিনি নিজের চোখে দিয়ে
বৃষ্টির বাগানে দেখেন আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি, আমার ভাই যেন জান্নাতবাসী হন। বীর এই যোদ্ধার জানাজা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন রানার পরিবারকে সহযোগিতার কথা। সে একজন উপার্জনক্ষম ছিল, আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেব। ডাক পেলেই যাদের সঙ্গে নিয়ে মানুষের জীবন বাঁচাতে রানা বারবারই ঝাঁপিয়ে পড়েছিলেন, রানাকে ঘিরে তাদের কথাগুলো ছিল আরও শোকাবহ। আর কোনো সোহেলের জন্য এইভাবে প্রাণটা না যায়, আমরা আমাদের আর কোনো সহকর্মীকে এইভাবে হারাতে চাই না। আমাদের সহকর্মী সোহেল রানার প্রতি সবাই দোয়া করে যাতে তাকে বেহেশতে নসিব করে। বৃষ্টি শেষে ঝলমলে রোদে গোটা সদর দপ্তর এলাকা উজ্জ্বল হয়ে ওঠে, যেন শোক কাটিয়ে নতুন আরেক যাত্রার বার্তা দিতেই রানার এমন আলো ঝলমলে রূপালী বিদায়। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। রাজধানীতে দুপুরে কিছুটা রোদ দেখা দিলেও সন্ধ্যার পর আবারও ঘন্টায় 85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আবহাওয়া অফিস জানায় এটি মিনিট খানিকের বেশি স্থায়ী ছিল। বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল কম। সকালে বৃষ্টির কারণে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় লোকজনকে। এতে দুর্ভোগে পড়েন তারা। এদিকে সন্ধ্যায় ঝড়ে কোথাও কোথাও গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে বাধা সৃষ্টি হয়। আবহাওয়া অফিস জানায় ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, সিলেটে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে থাকবে বজ্রবৃষ্টি, পাশাপাশি বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সারা দেশে বজ্রপাতে এ পর্যন্ত 5 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে মারা গেছে 3 জন। দুপুরে ফেঞ্চুগঞ্জের তেরাকুড়ি এলাকায় বজ্রপাতে মারা যান জিতু মিয়া। একই সময়ে গোপালগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশায় মারা গেছেন রাজন মিয়া ও আনোয়ার হোসেন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়। সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গায় শাহিন মণ্ডল নামে এক কলেজ ছাত্রও মারা যায়। এদিকে ঝড়ে দেশের বিভিন্ন স্থানে সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া, পাটুরিয়া, শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও চাঁদপুর শরীয়তপুরে নৌপরিবহন, নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এসব এলাকায় নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। টানা দরপতনের কবলে পড়েছে ঢাকার পুঁজিবাজার। এর প্রতিবাদে আজও ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। তীব্র আস্থার সংকটেই পুঁজিবাজারে অব্যাহত সূচকের পতন বলে মনে করছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন, ডিবিএ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বিএমবিএ। এসব বিষয় নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাথে বৈঠকও করেছে সংগঠন দুটি। চলতি সপ্তাহে এখনো পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে 115 পয়েন্ট, মঙ্গলবার কমেছে 53 পয়েন্ট। দর কমেছে 231টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিনিয়োগকারীরা। বাজারের পতন ঠেকাতে বিভিন্ন দাবিও জানিয়েছেন তারা। সরকার বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা সংরক্ষণের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে দায়িত্ব দিয়েছে। ইস্যুয়ার কোম্পানির স্বার্থ রক্ষা করার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে দায়িত্ব দেয়নি। খায়রুল পদত্যাগ না করা পর্যন্ত এই মার্কেট ঠিক হবে না। খায়রুলের পদত্যাগ চাই এই কথা। এই পরিস্থিতিতে মতিঝিলে ডিএসসি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। সেখানে বাজার পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে সুপারিশ তুলে ধরেন তারা। বাজার কখনো কৃত্রিম হয় না, হয়তো কখনো কনফিডেন্স লেভেল হাই হয়, তখন বাজারটা বাড়ে এবং সব বিনিয়োগকারী আসে এবং বাড়তে থাকে। বেশিরভাগ বিনিয়োগকারী আগ্রহী হয়। যখন কমতে থাকে সবাই তখন আরো ভয় পায়। আরো আমার কাছে যেটা মনে হয়েছে একটা প্যানিক সেলই হয়েছে এই কয়েকদিনে, যেটা হয়েছে বাজারে মাঝে মাঝে আসে এরকম প্যানিক সেল আসে। সেটা আস্থার অভাবই বলতে পারেন, আস্থার একটা সংকটই বলতে পারেন। বাজারে এমন পতনের পেছনে কাজ করছে তারল্য সংকট, যা কমাতে বন্ডের ইস্যু বাড়ানোর পক্ষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। মার্চেন্ট ব্যাংক অথবা ব্রোকারেজ ইনস্টিটিউশন ব্রোকাররা তারা নিয়ম নীতি ফলো করে আমরা বন্ড রেজ করব এবং এটা ক্যাপিটাল মার্কেট এক্সপোজারে আমাদের টোটাল গ্রুপের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার থেকে এটাকে বাদ দেওয়ার জন্য যাতে দেয় সেই জন্য আমাদের দাবি থাকবে। ঢাকার পুঁজিবাজারে মঙ্গলবার দিন শেষে লেনদেন হয়েছে মাত্র 365 কোটি টাকা। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।
দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সভার শুরুতে কথা বলেন তিনি। আওয়ামী লীগ নয়, বিএনপি রাজনীতিতে ও দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে বলে এ সময় মন্তব্য করেন হাসান মাহমুদ। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয় কিংবা কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়, যেই সমস্ত দেশের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির আলোকে তাদেরকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে। কিন্তু যুক্তরাজ্যের সাথে আমাদের এখনও সেই চুক্তি সেইভাবে নেই। সেই কারণে তাকে ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্যকে বাংলাদেশে যাতে তাকে ফেরত পাঠায় সেজন্য বলা হয়েছে। তুরাগ তীর থেকে মঙ্গলবার রিসোর্ট, কংক্রিট কারখানা সহ 29টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। জানুয়ারিতে শুরু হওয়া এই কার্যক্রমের তৃতীয় ধাপের প্রথম দিন অভিযান চালানো হয় সাভারের বিরুলিয়ায়। উচ্ছেদের পর 1,18,80,000 টাকার মালামাল নিলামে বিক্রি করা হয়। একজনকে জরিমানা করা হয় 1 লাখ টাকা। নদ নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণে জোরে সোরে মাঠে নেমেছে সরকার। কয়েকদিনের বিরতি শেষে মঙ্গলবার সকাল 10টায় তুরাগ তীরে সাভারের বিরুলিয়া অংশে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। পরে উচ্ছেদ হওয়া মালামাল আগ্রহী ও স্থানীয়দের মাঝে নিলামে বিক্রি করা হয়। 8,50,000 আমরা অনেক সময় নিলাম করতে এসে দেখা যায় যে তারা সিন্ডিকেট করে ফেলে, নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তবে যাই হোক, তাদের এই সমস্ত চালাকি, প্রতিবন্ধকতা সৃষ্টি কোনো কিছুই আমরা কিন্তু আমলে নিব না। উদ্ধার ও উচ্ছেদ হওয়া জায়গা পুনরায় বেদখল হবার সম্ভাবনা নাকচ করে দেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা। দখলদারদের একটা তালিকা হয়েছে, এই তালিকা অনুযায়ী যারা বেশি বেশি দখলের সাথে জড়িত পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির আওতা সহ তাদের এই যে অপসারণ ব্যয় তাদের কাছ থেকে আদায়ের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আগের 2 ধাপে 12 দিন করে চলে উচ্ছেদ অভিযান। উচ্ছেদ হয় প্রায় 3000 স্থাপনা। তৃতীয় ধাপের অভিযান চলবে 15 দিন। তবে রমজানের আগেই অভিযান শেষ করতে চায় বিআইডব্লিউটিএ। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে কর্ণফুলী নদী তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বন্দরের চেয়ারম্যানকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পতেঙ্গা এলাকার মোহনা থেকে কালুরঘাট সেতু পর্যন্ত 10 কিলোমিটার এলাকায় কর্ণফুলীর 2 তীর থেকে 2112টি স্থাপনা উচ্ছেদ করার কথা রয়েছে জেলা প্রশাসনের। তবে এই উচ্ছেদ কার্যক্রম থেমে যাওয়ায় গত রবিবার করা একটি আবেদনের শুনানির সময় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও বন্দর কর্তৃপক্ষকে নদীর পাড়ে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলোর জরিপ প্রতিবেদন ও আরএস অনুসারে উচ্ছেদ করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে 19 মে। 9 দিনে প্রায় 1200 বহুতল ভবনের তথ্য সংগ্রহ করেছে রাজুক। এতে বেশিরভাগ ভবনের নানা ত্রুটি বিচ্যুতি পাওয়া গেছে। সকালে নবম দিনের মতো বহুতল ভবনের তথ্য সংগ্রহে নামে রাজুকের 24টি টিম। বেইলি রোড, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, গুলশান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় 10 তলার বেশি ভবনের তথ্য নেয় রাজুক। এসব তথ্যে রাজুক বেশিরভাগ বহুতল ভবনের নকশার ত্রুটি, দায়সারা বহির্গমনের সিঁড়ি এবং নাজুক অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ নানা অনিয়মের চিত্র পেয়েছে। রাজধানীর শান্তিনগর এলাকায় বহুতল ভবন পরিদর্শনকালে 20 তলা রূপায়ণ জেড-এ টাওয়ার কর্তৃপক্ষ ভবনের নকশা দেখাতে পারেনি। এ সময় পরিদর্শন টিম ভবনটিতে অপর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিপজ্জনক ইমার্জেন্সি সিঁড়ি দেখতে পেয়ে সতর্ক করে দেয়। 15 এপ্রিল পর্যন্ত চলবে রাজুকের এই তথ্য সংগ্রহ। এটা আমাদের একটা চ্যালেঞ্জ যে আমরা এই 15 দিনের মধ্যে সমস্ত হাই রাইজ ভবনগুলো রিপোর্ট প্রদান করব এবং যা পাচ্ছি আমরা 95% ইমারতে যে রিকোয়ারমেন্টগুলি থাকার দরকার সেগুলি পাচ্ছি না। সরকারি জমি ও নদী দখল করে মুন্সিগঞ্জে গড়ে ওঠা বড় শিল্প প্রতিষ্ঠান উচ্ছেদ না করে অভিযান সমাপ্ত করেছে বিআইডব্লিউটিএ। আর এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
ধলেশ্বরীতে সোমবার ও মঙ্গলবারের উচ্ছেদ অভিযানে রাইস মিল, স মিল সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া পরিবেশ আইনে 2 জনকে 2,20,000 টাকা জরিমানাও করা হয়। ধলেশ্বরীর তীরে মাটি ভরাট করায় আটক করা হয় একজন ভেকু চালককে। এ সময় জব্দ হওয়া গাছের গুড়ি, কাঠ, ইট, বালু নিলামে বিক্রি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদীর সীমানার ভেতরে উচ্ছেদ করা হয়েছে, এটা নিয়ে বিতর্কের সুযোগ নেই। নদী রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে ভবন নির্মাণ অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় জামিনের বিষয়ে রুল খারিজ করেছে হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশ পাওয়ার 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল খারিজ করে দেয়। 2016 সালের 9 মে হাইকোর্ট এই মামলায় তার জামিন কেন দেয়া হবে না সেই মর্মে রুল দিয়েছিল। 2013 সালের 24 এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন 8তলা রানা প্লাজা ধসে 1135 জন শ্রমিকের মৃত্যু হয়, আহত হয় কয়েক হাজার। রানা প্লাজার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে পরের বছরের 15 জুন সাভার মডেল থানায় 17 জনকে আসামি করে মামলা দায়ের করে দুদক। বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে 10 লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ সুপ্রভাত পরিবহনের আবেদন খারিজ করে এই আদেশ দেন। এর আগে বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আবরারের পরিবারকে কেন 5 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিল। রুলের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে সুপ্রভাত পরিবহনের মালিকপক্ষ এর শুনানিতেই মঙ্গলবার 7 দিনের মধ্যে আবরারের পরিবারকে জরুরি খরচ বাবদ 10 লাখ টাকা দেওয়ার জন্য সুপ্রভাত পরিবহনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 19 মার্চ সকালে প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। রাজধানীর তিতুমির কলেজের এক ছাত্রকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে মহাখালী এলাকায় তিতুমির কলেজের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা জানান, কিছুদিন আগে তিতুমির কলেজের গণিত বিভাগের 4র্থ বর্ষের ছাত্র অন্ত ইফতেখার ক্লাস শেষে বাসায় ফেরার জন্য আমতলীতে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বলাকা পরিবহনের একটি বাস আমতলীতে থামলে তাতে ওঠার চেষ্টা করেন অন্ত, কিন্তু বাসের হেলপারের সাথে কথা কাটাকাটি হলে বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় হাতে প্রচণ্ড আঘাত পান অন্ত। এরই প্রতিবাদে আজ মানববন্ধন করে সহপাঠীরা। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। বাজেটের আগেই টাকা পাচার থামাতে কঠিন সিদ্ধান্ত নেবে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া বাজেটে তৈরি পোশাক খাতের মতো রপ্তানির অন্য খাতগুলোকেও সমান সুযোগ দেওয়া হবে। সকালে সিপিডি, বাংলাদেশ অর্থনীতি সমিতি, পিডব্লিউসি সহ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের সাথে প্রাক বাজেট আলোচনায় বসে এনবিআর। ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানো, রিটার্ন দেন না এমন ব্যক্তিদের খুঁজে বের করা, বেসরকারি খাতে মোট প্রণোদনার পরিমাণ জানানো, সম্পত্তি কর পুনর্বিন্যাস সহ ব্যবসাবান্ধব বাজেট দেওয়ার সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এছাড়া ধনীদের উপর বেশি করে কর আরোপ, কর অব্যাহতি প্রথা বাতিল ও কালো টাকার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় বাংলাদেশ অর্থনীতি সমিতি। কি করে ডাইরেক্ট ট্যাক্স বাড়ানো যায় সেই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। ইনডাইরেক্ট ট্যাক্সের ভিতরে ভ্যাটের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। থ্রেশহোল্ড যারা ভ্যাট দিতে হবে না সেটাকে একটু বাড়িয়ে ধরেছি। প্যাকেজ নাম না দেই, কিন্তু প্যাকেজের মতো একটা বিষয় এই বছরও থাকবে। পঞ্চম প্রজন্মের নতুন ব্যাংকগুলো দেশের ব্যাংকিং খাতে বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মনে করেন ব্যাংকাররা। শুরু থেকেই নতুন ব্যাংকগুলোকে বিশেষ নজরদারিতে না রাখলে আমানত ঘাটতি এবং খেলাপি ঋণের ঝুঁকিতে পড়ার আশঙ্কাও করছেন তারা। সাধারণ গ্রাহক কোনো ব্যাংকে টাকা রাখবেন তার সিদ্ধান্ত নিতে হবে গ্রাহককেই। গেল সেপ্টেম্বরে প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, দেশি বিদেশি সরকারি বেসরকারি মিলিয়ে 57টি ব্যাংকের 10,159টি শাখা রয়েছে সারা বাংলাদেশে। ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ ছাড়িয়েছে 10 লাখ কোটি টাকা, যার বিপরীতে ঋণ আছে 8.5 লাখ কোটি টাকারও বেশি। এই বাস্তবতার মাঝেই অনুমোদন পেয়েছে আরও 4টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকাররা মনে করেন, একই বাজারে নতুন এই ব্যাংকগুলো নতুন সংকট সৃষ্টি করবে।
একই ডিপোজিটের উপর কিন্তু সবারই কিন্তু নজরদারি আছে। 8.5 দিচ্ছি বা 9 দিচ্ছি, একটা নতুন ব্যাংক যখন যাচ্ছে তখন যখন দেয় তার একটা বেশি রেট অফ ইন্টারেস্ট দিতে হচ্ছে। ব্যাংকগুলো চালানো হচ্ছে ডিফিকাল্ট। আমাদের অনেক লোক আছে কিন্তু দক্ষ লোকও বলার অভাব। সরকার যখন যেমন দেয় তখন কিছু কিছু স্পেসিফিক ম্যান্ডেট দিতে দেয় আপনাকে, আপনি ওইভাবে কাজ, কিন্তু পরবর্তী দেখা যায় এই ব্যাংকগুলো এসে বলে আমার ম্যান্ডেট চেঞ্জ করে দাও। শুরুতে ব্যতিক্রমী ব্যাংকিংয়ের কথা বললেও অতীত অভিজ্ঞতায় দেখা গেছে পরবর্তীতে সবাই গতানুগতিক ব্যাংকিংই করে। এবারের নতুন ব্যাংকগুলোর কাছে তাই বাড়তি কিছু আশা করার নেই। এই ব্যাংকগুলো কি ভ্যালু অ্যাড করবে? কোনো ভ্যালু অ্যাড করবে। জনগণকে বলা হচ্ছে যে জনগণ এই ব্যাংকে, তারা ব্যাংকের অবস্থা বুঝিয়ে ওখানে ডিপোজিট রাখা উচিত। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। যে 3টা ব্যাংক নতুন আসে, এই 3টার স্পন্সররা সবাই একসাথে একটা ব্যাংক নিয়ে আসেন, সেটা তারা আসতে রাজি না। এ অবস্থায় নতুন ব্যাংকগুলোকে শুরু থেকেই কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা যদি ইনোভেটিভ এরিয়াতে কাজ করে, যেখানে আনব্যাংকড পিপল আছে, সেখানে যদি ওনারা যায়, তাদেরকে সার্ভাইভ করার জন্য নিজেদের পথ নিজেরা বের করতে হবে। এখন মার্কেট তাদেরকে ডিটারমিন করবে কতদিন তারা সার্ভাইভ করবে, কতদিন সার্ভাইভ করবে না। সেই সঙ্গে আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত একীভূতকরণ এবং অধিগ্রহণ আইন করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শিগগিরই শুরু হচ্ছে সারা দেশে 200টি উপজেলায় স্বয়ংক্রিয় আবহাওয়া অফিসের নির্মাণ কাজ। বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এই ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আক্তার হোসেন ভূঁইয়া এবং স্থানীয় সরকার সচিব ASM গোলাম ফারুক নিজ নিজ পক্ষে সই করেন। 2021 সালের মধ্যে অঞ্চলভিত্তিক এসব আবহাওয়া অফিসের নির্মাণ শেষ হলে আগাম সতর্কবার্তা পাওয়া যাবে। এতে ক্ষয়ক্ষতি কম হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সৃজনশীল ব্যবসায়িক উদ্যোগের জন্য 3 জন সেরা উদ্যোক্তাকে সম্মাননা জানিয়েছে বাণিজ্য দৈনিক বণিক বার্তা। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই সম্মাননা প্রদান করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গবেষণা সংস্থা BIDS দেশ জুড়ে সেরা উদ্যোক্তাদের বাছাই করেছে। এবারের সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ইলেকট্রনিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান আজিজুরি রিসাইক্লিং অ্যান্ড ওয়েস্ট লিমিটেড এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। এছাড়াও প্লাস্টিক বোতলকে পরিবেশ বান্ধব উপায়ে প্রক্রিয়াজাত করে রপ্তানির জন্য মুনলাইট পেট ফ্লাক্স অ্যান্ড পেট স্ট্রিপ এর মালিক হাবিবুর রহমানকে সেরা উদ্যোক্তার সম্মাননা জানা হয়েছে। অনলাইনে বই কেনার রকমারি.com এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসানকে সেরা উদ্যোক্তাদের স্বীকৃতি দিয়েছে বণিক বার্তা। জানাবো সংস্কৃতির খবর। পাহাড়ে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব উপলক্ষে আজ রাঙামাটিতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পাশাপাশি ছিল আলোচনা সভা ও আদিবাসী শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন। এসব অনুষ্ঠানে পাহাড়ে জুম সংস্কৃতি সংরক্ষণ ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী উপলক্ষে রাঙামাটিতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রতি বছর শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বৈশাখীর আনুষ্ঠানিকতা। পাহাড়িরা এই শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেন। বিজু সাংগ্রাই বৈশুক বিশু বিহু উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে ছিল এই আয়োজন। এতে বিভিন্ন নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের সংস্কৃতি তুলে ধরেন। আগামী 15 এপ্রিল সাংগ্রাই বা পানি খেলার মাধ্যমে শেষ হবে বৈশাখী উৎসব। ডিবিসি নিউজ ডেস্ক।